হ্যাঁ, স্যার পড়ানোতে তো তোমার সুবিধা হলো যে ডিমান্ড কি সেটা তোমরা জানতে পারলে, ডিমান্ডের ডিটারমিনেন্টস গুলো কি সেটা তোমরা জানতে পারলে, তাই না? আমিও আমিও তোমাদের মুখে বললাম সেখানে ওই অতগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা কি করতে পারি, আমরা ম্যাথমেটিক্স দিয়ে খুব শর্ট করে ফেলতে পারি, রাইট? কিভাবে? যে যে এইভাবে যে স্যার যেটা পড়িয়েছেন যে আদার থিংস রিমেইনিং দ্য সেম, if price increases then quantity demand decreases, or if price decreases then quantity demand increases. That means there is a negative relationship between price and quantity demand. There is a negative relationship between price and quantity demand. আচ্ছা, গত ক্লাসে যে এটা আমি দিয়েছিলাম, ইকুয়েশনটা দিয়েছিলাম, সেটা মনে আছে তোমাদের? জি ম্যাম। জি ম্যাম। ইকুয়েশনটা কি ছিল? কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। এখানে স্যার তো নিশ্চয়ই তোমাদের বলেছেন, আমিও বলছি, আর এই ইকুয়েশনটার মধ্যে আমরা কতগুলো পার্ট পাচ্ছি। একটা হলো কিউডি, তোমাদের ক্লাস লেকচার সবার সামনে আছে? ইয়েস ম্যাম। ওকে, তো আমি যেটা পড়িয়েছি যে হিয়ার কিউডি ইকুয়াল টু কোয়ান্টিটি ডিমান্ড, কিউডি ইকুয়াল টু কোয়ান্টিটি ডিমান্ড, পি ইকুয়াল টু প্রাইস, তোমরা জাস্ট মিলিয়ে নাও, কিউডি ইকুয়াল টু কোয়ান্টিটি ডিমান্ড, পি ইকুয়াল টু প্রাইস, where price is independent variable and QD equal to dependent variable. Okay, A is the intercept and B is the slope coefficient. আমি আবার বলছি, A is the intercept, B is the slope coefficient. আচ্ছা, আমার খেয়াল নেই আমি তোমাদেরকে একটা নিউমেরিক ভ্যালু দিয়েছিলাম, সেটা কত? 15 minus twice p নাকি 20 minus 5p? 20 minus 5p. ওকে, 20 minus 5p। তাহলে আমরা নিউমেরিক একটা ইকুয়েশন ফর্ম পাচ্ছি ইন ম্যাথমেটিক্স, যেখানে qd equal to 20 minus 5p. What it mean? এর ভ্যালু দাঁড়াচ্ছে 20, রাইট? Yes ma'am. ওকে, মাইনাস 5 দাঁড়াচ্ছে তোমার b এর ভ্যালু। b এর ভ্যালু কত পাচ্ছে? মাইনাস 5। মাইনাস 5। p তো তোমার ভ্যারিয়েবল, সো p হলো প্রাইস, qd হলো কোয়ান্টিটি ডিমান্ড। এই দুটো কি ভ্যারিয়েবল? আননোন। আননোন ভ্যারিয়েবল ও নন ভ্যারিয়েবল? Unknown variable. হ্যাঁ, ওকে ফাইন, আননোন ভ্যারিয়েবল। তাহলে p যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং qd যদি ডিপেন্ডেন্ট হয়, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের বিভিন্ন ভ্যালু ধরতে পারি, রাইট? জি ম্যাডাম। ওকে, এখন আমির হোসেন স্যার কি পড়িয়েছেন? বলেছেন যে ইকোনমিক ভ্যারিয়েবল কি আসলে নেগেটিভ হতে পারে? না, না, ইকোনমিক ভ্যারিয়েবল কখনোই নেগেটিভ সাধারণত হয় না। কেননা আমরা যে রিয়েল ইকোনমিতে যে কাজগুলো করি সবই হলো রিয়েল টার্মসে, এবং এই ভ্যারিয়েবল গুলো একদম অধিকাংশ ক্ষেত্রে পজিটিভ ভ্যালু কন্টেইন করবে, রাইট? জি ম্যাম। ওকে, তাহলে p ইকুয়াল টু, আমরা কাজের সুবিধার জন্য আমরা +1 +2 +3 ধরতে পারি। yes ma'am. Yes ma'am. ওকে, যদি ধরি তাহলে qd ইকুয়াল টু, দেখো কিছু ভ্যালু পাচ্ছ। তোমরা কি এক্সারসাইজটা করেছো, টিউটোরিয়ালটা করেছো? জি ম্যাম। আচ্ছা, qd ইকুয়াল টু কত কত আসছে? 15, 10, 5. ওকে, 15, 10 and 5। সেক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্সে যারা আর্টস অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড, আমার মনে আছে যে তোমাদের সংখ্যাটা খুবই কম ছিল আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে, তবুও আমি তাদেরকে বলেছিলাম
যে আমি ধরে নিচ্ছি যে সবার ব্যাকগ্রাউন্ড হলো 0। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। এখন এবার ঠিক আছে। আমি এখনো লিখিনি। আচ্ছা, তাহলে আমরা আবার করি QD ইকুয়াল টু 20 মাইনাস 5P। উল্টা দিক থেকে লিখতে আমার অসুবিধা হচ্ছে, বুঝছো? একটু বুঝে নাও তোমরা। এখানে আমরা একটা ডিমান্ড শিডিউল তৈরি করে নিব। ম্যাম দেখা যাচ্ছে না। ম্যামের স্ক্রিনটা পিন করে দে, তাহলে সবাই বড় করে দেখতে হবে। দেখতে পাচ্ছ? না। জি ম্যাম। ওকে, দেখো এই যে দেখা যাচ্ছে। তোমরা যা করেছো আমি সেটাই করছি। P ইকুয়াল টু 1 2 3 আমি ধরে নিচ্ছি। তোমাদের রেজাল্ট আসছে কত? 15, 10 আর 5 ওকে, এখন তোমাদের এখন দেখো তোমাদের খেয়াল আছে যে আমরা যখন কোনো গ্রাফ করি তখন এরকম একটা কোঅর্ডিনেট বের করে নিই, অর্থাৎ x ড্যাশ y ড্যাশ। সায়েন্স আর্টস কমার্স যারা আছো সবাই জানো এটা। দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম, দেখা যায়। দেখো আমি আবার বড় করছি, তো কলমে কালি নেই। দেখো বোল্ড করে লিখছি, এদিকে x, এদিকে x ড্যাশ, এদিকে y, এদিকে y ড্যাশ। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। এখানে কি কি হবে? সাইন অল পজিটিভ। এটা পজিটিভ, অল পজিটিভ। এখানে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। এখানে নেগেটিভ নেগেটিভ, এটা পজিটিভ পজিটিভ নেগেটিভ। ওকে ফাইন। আমরা যখন ইকোনমিক্সে কোনো ফিগার ড্র করব তখন কোন কোয়াড্রেন্টটা আমরা কনসিডার করব যদি ইকোনমিক ভ্যারিয়েবল নেগেটিভ না হয়? ফার্স্ট কোয়াড্রেন্ট। পজিটিভ ফার্স্ট we maximum in maximum cases we always consider the first quadrant, right? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন দেখো যে আমরা যে ডিমান্ড ইকুয়েশনটা পেয়েছি সেখানে নিয়ম অনুযায়ী ইকোনমিস্টরা কি করে? প্রাইস কে নেয় হরাইজন্টাল এক্সিসে, কোয়ান্টিটি সরি প্রাইস কে নেবে ভার্টিক্যাল এক্সিসে, আর কোয়ান্টিটি ডিমান্ড কে নেবে হরাইজন্টাল এক্সিসে। ঠিক আছে? আর এটা হলো তোমার পয়েন্ট অফ অরিজিন, রাইট? ওকে, P এর ভ্যালু পেয়েছি 1 2 ম্যাম, 3। জুম হয়ে গেছে স্ক্রিনটা, একটু জুম আউট করেন। কোথায় রে? আমার তো আবার ঘুরাইতে হবে তাহলে। ঠিকই তো আছে রে। ঠিকই তো ছিল হ্যাঁ ঠিকই তো ছিল। ম্যাম। আর একটু লেট, এবার ঠিক আছে। হ্যাঁ, এই যে আমাকে দেখতে পাবা না তোমরা, এই যে বোর্ডটা। ঠিক আছে? ইয়েস ম্যাম, ঠিক আছে না? এখন ঠিক আছে। ওকে, দেখো তাহলে P পেয়েছি 1 2 3 আর QD পেয়েছি হলো তোমাদের হিসাব মতে 15 10 আর 5, রাইট? ইয়েস ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এখন তোমরা গ্রাফ আঁকো। যদি শক কাগজে এটা করো তাহলে এরকম এই যে 4 কোয়াড্রেন্ট একটা গ্রাফ এঁকে এইটুকু মুছে দিয়ে শুধু এইটুকু নিবা। আর এখন যেহেতু সবাই বাসায় আসছো, বাজারে যাওয়ার দরকার নাই, গ্রাফ পেপার কেনার কোনোই দরকার নাই। আমরা কি করব? আমরা এখানে P এর ভ্যালু নিচ্ছি, এটাকে ধরো 1, এটা 2, এটা 3, এটা 3। আর QD মিনিমাম ভ্যালু কত? 5 ম্যাক্সিমাম কত? 50 15। তাহলে তুমি গ্যাপ করো।
একটা 0 থেকে 5 একটা গ্যাপ করো, 5 থেকে 10 আরেকটা গ্যাপ করো, 10 থেকে 15 আরেকটা গ্যাপ করো। কিন্তু নট নেসেসারি যে আমাদের সব সময় কোয়ান্টিটি ডিমান্ডের এই ভ্যালুগুলো তোমার এই মানে 5 ডিফারেন্সে হবে। এটা তো হতে পারতো 11, হতে পারতো 13, হতে পারতো 18, রাইট? Yes, ma'am. তখন আমরা ভিতরে আন্দাজ করে ওইটা নিয়ে নিতাম। যেহেতু এখন আমাদের সুন্দর একটা ফিগার আসছে, আমরা একদম এরকম 5, 10, 15 আমরা এরকম ভাগ করে দিলাম, 5, 10, 15। ওকে, এখন এই শিডিউলটাকে আমরা এখন গ্রাফে ট্রান্সফার করছি। যে শিডিউলটা ছিল আমাদের ডিমান্ড শিডিউলকে আমরা কনভার্ট করছি কি ডিমান্ড কার্ভে। এখন খেয়াল করো, যখন ইফ প্রাইস 1 ইউনিট, কোয়ান্টিটি ডিমান্ড 15 ইউনিট, এখানে একটা প্লট করো, দিলাম। এখানে একটা দাও, ছোট্ট একটা পয়েন্ট দাও লাইক এ। তারপরে প্রাইস যখন 2 একক, আমরা জানি না, উই ডোন্ট নো ইজ ইট টাকা অর ডলার অর পাউন্ড, দ্যাটস ওয়াই আমরা ইউনিট বলবো। তখন প্রাইস যখন 2 ইউনিট, আমরা কোয়ান্টিটি ডিমান্ড পাচ্ছি 10 ইউনিট। এটাকে বি দাও, ছোট্ট বি দাও। তারপরে দেখো প্রাইস যখন 3 ইউনিট, কোয়ান্টিটি ডিমান্ড হয়ে যাচ্ছে 5 ইউনিট। দেখো এই যে পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, তিনটা পয়েন্ট পেলে না? জি ম্যাম। ফ্রি হ্যান্ডে তিনটা পয়েন্ট তুমি যোগ করে দাও। দিয়েছো? জি ম্যাম। এই যে কার্ভটা হলো, তাহলে এটা কি কার্ভ পেলাম? এটা আমরা ডিমান্ড কার্ভ পেলাম। এর মাথায় একটা স্মল ডি লিখে দাও। কেন স্মল ডি আমরা ইউজ করছি? বিকজ আমরা হলো মাইক্রো ইকোনমিক্স পড়ছি। হ্যাঁ, মাইক্রো ইকোনমিক্স ডিসকাসেস অনলি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স অর ইন্ডিভিজুয়াল বিহেভ। On the other hand, macroeconomics discusses as a whole or aggregate. যখন হ্যাঁ বলো। একটা জয়েন্ট রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করেন। ও আচ্ছা, আমি যে দেখতে পাচ্ছি না রে, আমি তুলটা দিকে আসছি। আচ্ছা, তোমরা একটু বলে দিও আমাকে, ঠিক আছে? তাহলে মাইক্রো ইকোনমিক্স এর কনসেপ্ট বলে আমরা যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের ডিমান্ড কে অ্যানালাইসিস করতে পারছি। এটা হতে পারে আয়েশা ম্যাডামের, হতে পারে মাহফুজার, হতে পারে শারমিনের, হতে পারে তামিমের, হতে পারে প্রমির, যে কারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ডিমান্ড কার্ভ পেলাম, তুমি এখন এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন রেডি করো। তুমি মাইক্রো মনে করো, মাইক্রোর এক্সপ্লানেশন আমাদের দরকার নাই। হ্যাঁ, what is the mathematical explanation from this curve? We can get there is a negative relationship between price and quantity demand. Is it right? Yes, ma'am. দেখো কেন নেগেটিভ রিলেশনশিপ। এই যে দেখো, দাম যখন 3 টাকা, কোয়ান্টিটি ডিমান্ড তখন 5 ইউনিট। হ্যাঁ, দাম কমে যখন 2 টাকা, কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে হলো 10 ইউনিট। দাম যখন আরো কমে 1 টাকা হয়ে গেল, কোয়ান্টিটি ডিমান্ড আরো বেড়ে হয়ে গেল 15 ইউনিট। তার মানে কি, দাম যত কমছে কোয়ান্টিটি ডিমান্ড তত বাড়ছে। আবার উল্টো দিক থেকে চিন্তা করো, দাম যখন 1 টাকা, কোয়ান্টিটি ডিমান্ড তখন 15 টাকা, দাম বেড়ে 2 টাকা, কোয়ান্টিটি ডিমান্ড কমে হলো 10 ইউনিট। দাম যখন 3 টাকা, quantity demand আরো কমে হলো 5 ইউনিট। So here we can get also there is a negative relationship or inverse relationship between price and quantity demand. Got it? Everybody got it? Yes, ma'am. Have you any question? No, ma'am. Have you any question? No, ma'am. কারো যদি বুঝতে অসুবিধা থাকে ফ্র্যাঙ্কলি বলো, আমি আবার পড়াবো। নেই? ওকে, ফাইন। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, একটা ডিমান্ড কার্ভ পেলাম। আর কি পেলাম? ডিমান্ড কার্ভ shows that
there is a negative relationship between price and quantity demand. এখন মিলায় নাও, আমির হোসেন স্যার পড়াইছে, this is the movement along the demand curve. This is the movement along the demand curve. পড়াইছে না? পড়াইলে পড়াবে, ঠিক আছে? এই যে পয়েন্ট গুলো মুভমেন্ট হচ্ছে, দেখো প্রাইস চেঞ্জের জন্য পয়েন্ট গুলো মুভমেন্ট হচ্ছে, কোথায়? এ থেকে বি তে, বি থেকে সি তে, আবার সি থেকে বি তে, বি থেকে এ তে। এটাকে মাইক্রো ইকোনমিক্স এর ভাষায় বলা হবে মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। কিন্তু যখন, আচ্ছা, মাইক্রো ইকোনমিক্স এর কনসেপ্ট আপাতত আমরা বাদ দিয়ে রাখি, ওটা স্যার পড়াবেন। এখান থেকে দেখো এই মুভমেন্ট গুলো আমি বাদ দিয়ে দিলাম। আমাদের যে ইকুয়েশনটা ছিল কিউডি ইকুয়াল টু এ মাইনাস বি পি। এ মাইনাস বি পি খাড়া করে লিখলে কলমে কালি দিচ্ছে না, আচ্ছা? আচ্ছা, এই যে মাইনাস বি, এটার যে স্লোপ নেগেটিভ, এই নেগেটিভ স্লোপের জন্য এই প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ড আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ পাচ্ছি, তাই? এখন এইটার যে স্লোপ নেগেটিভ সেটা প্রুভ করবা কি করে? এটা মুছে দিলাম। স্লোপ বের করো। স্লোপ, যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স ছিলে তারা স্লোপের জানো, কি বলে, ফর্মুলাটা জানো? স্লোপ মানে কি? tan থিটা, রাইট? Yes, ma'am. tan থিটা মানে কি? লম্ব অক্ষের দূরত্ব ডিভাইডেড বাই ভূমি অক্ষের দূরত্ব। না, আসলে হলো তোমার লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই ভূমি অক্ষের পরিবর্তন, ঠিক না? আচ্ছা, এখন স্লোপ বের করব। দেখো আমি এখানে একটা স্লোপ পেতে পারি, সি দা গ্রাফ। এখানে একটা স্লোপ পেতে পারি, একটা ট্রায়াঙ্গেল, এখানেও আরেকটা স্লোপ পেতে পারি, পারি কিনা? জি ম্যাম। ফার্স্ট সি দা ফার্স্ট ট্রায়াঙ্গেল বি সি, এখানে অন্য একটা নাম দাও, মনে করো ই। এখানে এ বি, খেয়াল করো। এই ট্রায়াঙ্গেলটা কি ছিল? প্রথমটা এ বি সি, এখানে দিলাম আমরা ই, এটা হলো পয়েন্ট অফ অরিজিন। আচ্ছা, তোমরা যখন ফিগার আঁকবে, আমি কিন্তু শর্ট করে লিখেছি, এখানে স্পষ্ট করে লিখবে কোয়ান্টিটি ডিমান্ড, ব্র্যাকেটে লিখবে কিউডি, এখানে লিখবে প্রাইস, ব্র্যাকেটে লিখবে পি। মন থাকবে? জি ম্যাম। মাইক্রো ম্যাক্রোর জন্য ম্যাথমেটিক্সে না লিখলেও আই ডোন্ট মাইন্ড, কিন্তু মাইক্রো ম্যাক্রোতে যদি না লিখো তাহলে টিচাররা মাইন্ড করবে। ওকে, খেয়াল করো, আমরা স্লোপ বের করব। স্লোপ অফ ডিমান্ড কার্ভ। tan থিটা হলো লম্ব বাই ভূমি। এই ট্রায়াঙ্গেলের লম্ব কত? সি ই সি অথবা সি ই, আর ভূমি কত? ইবি ইবি। আচ্ছা, এখন খেয়াল করো তো, এই ই সি বা সি কি প্রকাশ করছে? দাম। আর বিই অথবা ইবি কি প্রকাশ করছে? কোয়ান্টিটি, ডিমান্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে ডেল, দেখো ডেল লিখছি, চেঞ্জ ইন প্রাইস ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। লিখতে পারি? জি ম্যাম। Yes, ma'am. ওকে, যদি লিখতে পারি তাহলে এখানে দাম কত ছিল রে বলতো? এটা 3 আর এটা 2। এটা 3 এর এগেইনস্টে কত পাচ্ছিলাম? 5, আর এটা পেয়েছি 10। একটা ট্রায়াঙ্গেল নিয়েছি আমরা,
একটা যদি বুঝতে পারি আমরা তিনটাও বের করতে পারবো, কোনো সমস্যা নাই। অল ট্রায়াঙ্গেল গিভস দ্য সেম রেজাল্ট। Yes, ma'am. ওকে ওকে ফাইন। তাহলে এখানে ডেল পি তার মানে কি প্রাইসের পরিবর্তন, সেটা ইসি নিচ্ছি। ইসি যদি নিই তাহলে 2 থেকে 3 এ গেল, তার মানে 2 মাইনাস 3। আর এই যে 2 রিলেটেড কোয়ান্টিটি ডিমান্ড কত ছিল? 5 আর 2 এর সাথে ছিল 10 10। আর 3 কত ছিল? 5 Five. 5। তাহলে কত হচ্ছে? পরে হলো -1 আর নিচে হলো +5। 5 তার মানে কি স্লোপ পাচ্ছি হলো -1/5। 5 এটাই হলো তোমার স্লোপ। এই যে 1/5 দিস ইজ দ্য স্লোপ অফ ডিমান্ড। আর এই নেগেটিভ সাইনটা কি শো করছে? Downward slope. It's always downward. It's always downward. এই যে দেখো এই যে ডান থেকে বাম থেকে ডানে নিম্নগামী, এটাই প্রকাশ করছে এই নেগেটিভ স্লোপটা। বুঝতে পারছো? তার মানে স্লোপের ভ্যালু হলো 1/5। এই কার্ভটা যেহেতু ডাউনওয়ার্ড সেই কারণে এটা হলো নেগেটিভ 1/5। ইজ ইট ক্লিয়ার? Yes ma'am ওকে, এখন দেখো বাচ্চারা পরের ফিগারটা যদি আমরা নিতাম তাহলেও এই তোমরা নিজেরা করবে, পরের ট্রায়াঙ্গেল থেকে স্লোপ বের করবে, দেখবে সেটাও হচ্ছে -1/5। Yeah. ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হোয়াট ইজ ডিমান্ড কার্ভ, হোয়াট ইজ ডিমান্ড ল, তাই না? স্লোপ অফ ডিমান্ড, এখন স্যার কি তোমাদের ইলাস্টিসিটি পড়িয়েছেন? না ম্যাম আচ্ছা, স্যার যখন ইলাস্টিসিটি পড়াবেন আমাকে একটু বলবে, তখন আমি তোমাদের এখান থেকে ইলাস্টিসিটি ক্যালকুলেশনটাও বের করে দেব, ঠিক আছে? আচ্ছা, কিন্তু রেভিনিউ ক্যালকুলেশনটা তোমাদের এখনই আমি দেখিয়ে দিচ্ছি। আমরা রেভিনিউটা বের করব। হ্যাঁ বলো। সরি ম্যাম, আরেকটা জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আচ্ছা হ্যাঁ বলো, ম্যাম, জয়েন রিকোয়েস্ট। কোথায় আসছে? হ্যাঁ মেবি ওর কথা বললো ম্যাম মেসেঞ্জারে। কোনটা তো শো করছে না রে, শো করলে তো তোমরাও দেখতে পাবা। আসেনি। ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এখানে এই লাইনটা কি অলওয়েজ কার্ভড হবে নাকি মানে ফ্রি হ্যান্ডে যদি না আমরা না অ্যাড না করি না 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 না, এটা এরকমও হতে পারে। সরল রেখা যদি হয়? এটা এরকমও হতে পারে। ওকে ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। এটা দেখাই আমি তোমাকে কেন ইলাস্টিসিটির কথা বলেছি। স্যার যখন ইলাস্টিসিটি পড়াবেন তখন দেখবা এই স্লোপের কম বেশির জন্য কোনো কার্ভ হলো এরকম স্টিপার হচ্ছে, কোনো কার্ভ হলো এরকম ফ্ল্যাটার হচ্ছে, ঠিক আছে? কোনো কার্ভ হলো এরকম ভার্টিক্যাল হবে, কোনো কার্ভ এরকম হরাইজন্টাল হবে। সবগুলো ডিমান্ড কার্ভ, সবগুলো ডিমান্ড। এটাও ডিমান্ড, এটাও ডিমান্ড, এটাও ডিমান্ড। তোমরা আমাকে বলো এই যত স্টিপার হবে স্লোপের অবস্থা কি? বেশি ডাউনওয়ার্ডস হবে ম্যাম। ম্যাম বোঝা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? আমরা বলছি যে স্লোপের উপর ডিপেন্ড করবে তোমার ডিমান্ড কার্ভটা কি স্টিপার হবে নাকি ফ্ল্যাটার হবে। অ্যাডমিট করে নিচ্ছি, একটা রিকোয়েস্ট আসছে। শুনতে পাচ্ছ ছেলেমেয়েরা? জি ম্যাম। এই যে ডিমান্ড কার্ভ কখন স্টিপার হবে, কখন ফ্ল্যাটার হবে, কখন ভার্টিক্যাল হবে আর কখন হরাইজন্টাল হবে, এটা জানার জন্য ইলাস্টিসিটি জানতে হবে। তোমরা ইলাস্টিসিটি পর্যন্ত পড়ো, এরপরে আমি ওটা পড়াবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে এখানে আমরা এইটুকু স্টপ করে দিচ্ছি। আমরা রেভিনিউ ক্যালকুলেশনটা দেখব।
তো প্রাইস, তো কোয়ান্টিটি ডিমান্ড, যেটা দিয়ে পড়তেছিলাম সেটাই দেখো। আচ্ছা, এখন বলো কোনো একটা প্রোডাক্টের দাম হলো 3 টাকা, আমরা কিনলাম হলো 5 ইউনিট, তাহলে যে বিক্রি করলো তার আয় কত হলো? রেভিনিউ কত হলো? টোটাল 15 টাকা। 15 টাকা। 15। আবার কোন একটা প্রোডাক্টের দাম হলো 2 টাকা, কিনলাম হলো 10 ইউনিট, তাহলে যে বিক্রি করলো তার রেভিনিউ কত হলো? 20 টাকা। 20। তাহলে এইটাকে আমরা বলবো রেভিনিউ, আমরা ইকোনমিক্স এর ভাষায় একে বলবো রেভিনিউ, আর ই ভি ই এন ইউ ই। রেভিনিউ কি দিয়ে প্রকাশ করব? ম্যাম বোঝা যায়নি ম্যাম, আরেকবার আর ইকুয়াল পি ইনটু কিউ। কোনো একটা প্রোডাক্ট মনে করো তোমরা বাজারে গেলে হলো কি কিনতে, এখন কি পাওয়া যায়? মাস্কের ডিমান্ড বেশি, তাই না? মনে করো একটা মাস্কের, একটা নরমাল মাস্কের দাম হলো 20 টাকা, আর আরেকটা N95 মাস্কের দাম হলো 100 টাকা, ঠিক আছে? তাহলে যেটা 20 টাকা দামের মাস্ক, সেইটা যদি 5টা কেনা হয়, তাহলে তার ওই যে মাস্কের মালিক তার রেভিনিউ কত পেল? কত রেভিনিউ পেল? 100 টাকা। 100 টাকা। 100 টাকা ম্যাম। আর যে মাস্কের দাম হলো 100 টাকা, সেটা আমরা কিনলাম হলো 3টা, তাহলে ওই মালিকের রেভিনিউ কত হলো? 300 টাকা। 300 টাকা। এইটাকে বলা হয় রেভিনিউ। হ্যাঁ, এই রেভিনিউ কি ইকোনমিক্স এর ভাষায় আমরা কি টার্ম ইউজ করব? শুধুমাত্র আর। আর আর ইকুয়াল টু আমরা বলবো পি ইনটু কিউ, তার মানে প্রাইস ইনটু কোয়ান্টিটি। প্রাইস ইনটু কোয়ান্টিটি। হ্যাঁ, দেখবে এই যে স্যার যখন ইলাস্টিসিটি পড়াবেন তখন তোমাদের ইলাস্টিসিটি ক্যালকুলেট করতে হবে, প্লাস রেভিনিউ গ্যাপ বের করতে হবে। আমরা ম্যাথমেটিক্সেও সেটা পড়ব, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, এতটুকু বুঝতে পেরেছো? জি ম্যাম। Yes, ma'am. মুছে ফেললাম। এখন ম্যাথমেটিক্যাল মডেল বলতে আমরা কি বুঝি? ম্যাথমেটিক্যাল মডেল, যে কোনো একটা মডেল কি আমরা ম্যাথমেটিক্যাল মডেল বলতে পারি। আবার স্যার যদি তোমাদের সাপ্লাই পড়ায় তাহলে সেটা পড়াবে -c প্লাস ডিপি। এই পর্যন্ত গিয়েছেন স্যার? না ম্যাম। না ম্যাম। না ম্যাম। স্যার এখানে যাবেন। এখন তোমাদেরকে একটা বেসিক জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, সারা জীবন মনে রাখবে যতদিন ইকোনমিক্স পড়বে। When we read about demand, we assume that we are a rational consumer. We assume that we are a rational consumer. অর্থাৎ আমরা তখন যৌক্তিক ভোক্তা, ঠিক আছে? When we read about supply, we assume that we are a rational কি? প্রোডিউসার। ম্যাম ডিমান্ড। প্রোডিউসার। অর্থাৎ আমরা যখন সাপ্লাই নিয়ে পড়বো আমরা ধরে নিব আমরা হলো যৌক্তিক উৎপাদককারী, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা মানুষই যে আমরা রেশনাল বিহেভ বলি, কেননা আমরা তো পাগল না, তাই না? যখন আমরা অর্থনীতি আলোচনা করব তখন হলো আমরা যৌক্তিক ভাবে আলোচনা করব, কেননা আমরা যখন বাজারে যাব আমরা যুক্তি সহকারে দেখব যে আসলে জিনিসের দাম বাড়লে আমরা কম কিনি, জিনিসের দাম কমলে আমরা বেশি কিনি।
কিন্তু পাগলরা কিন্তু বুঝবে না। পাগলদের কাছে বেশি দামও যা, কম দামও তাই। ওদের মধ্যে কোনো রেশনালিটি নাই। সেই কারণে আমি সবসময় বলি, অর্থনীতি যখন আমরা পড়ব তখন আমরা ধরে নিব অর্থনীতিতে পাগলের কোনো ঠাঁই নাই। যারা মানুষ, যারা যৌক্তিক আচরণের অধিকারী, শুধুমাত্র তারাই অর্থনীতি নিয়ে চর্চা করবে। বুঝাতে পারলাম? ম্যাম ma'am. আরেকটা জয়েন্ট রিকোয়েস্ট। আরেকটা রিকোয়েস্ট আসছে, আরেকটা রিকোয়েস্ট তো শো করছে না। ম্যাম ও তো ইনবক্সে বললো। আচ্ছা তাহলে আসে নাই বোধহয়, হয়তো নেট। ও আসলে শো করবে, আসলে শো করবে, তখন আমি দেখতে পাবো আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো আমরা কি পড়বো। আমরা পড়বো ম্যাথমেটিক্যাল মডেল। ম্যাথমেটিক্যাল মডেল সাপ্লাই দিয়েও করতে পারি, আমরা ডিমান্ড দিয়েও করতে পারি। আমরা যেহেতু ডিমান্ড নিয়ে আলাপ করছি, সো দিস ইজ এ ম্যাথমেটিক্যাল মডেল। এখন এটা কেন ম্যাথমেটিক্যাল মডেল? কেননা এখানে কিছু ভ্যারিয়েবল আছে, কিছু কনস্ট্যান্ট আছে, তারপরে কিছু প্যারামিটার আছে ইত্যাদি। এই সব বিষয়গুলো নিয়ে একটা মডেল আমরা ফিট করেছি। কি মডেল? সেটা ডিমান্ড মডেল, রাইট? ওকে, হ্যাঁ। ডিমান্ড মডেলে আমরা কি কি পাচ্ছি? ডিমান্ড মডেলে আমরা পাচ্ছি কোয়ান্টিটি, ডিমান্ড এন্ড প্রাইস। আর কি পাচ্ছি? আমরা পাচ্ছি ইন্টারসেপ্ট এন্ড স্লোপ কোএফিশিয়েন্ট। আমরা পাচ্ছি ইন্টারসেপ্ট এন্ড স্লোপ কোএফিশিয়েন্ট। এখন তোমরা এখানে কি কি পাচ্ছ দেখো। এখানে পাচ্ছ ইকোনমিক ভ্যারিয়েবল, এখানে পাচ্ছ প্রাইস ভ্যারিয়েবল, তাই না? শুনতে পাচ্ছ? আচ্ছা, এখানে আমরা ইকোনমিক দুটো ভ্যারিয়েবল পাচ্ছি, একটা হলো প্রাইস ভ্যারিয়েবল আর একটা কোয়ান্টিটি ডিমান্ড ভ্যারিয়েবল। আর সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা যদি আরো ক্লাসিফিকেশন করি তাহলে কি কি পাচ্ছি? একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। স্ট্যাটিস্টিক্স এর কোনো ক্লাস করেছো? আচ্ছা মালা ম্যাম সংজ্ঞার একটা ক্লাস করেছিল। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর যখন ক্লাস করবে তখন দেখবে স্ট্যাটিস্টিক্স এর শুরুতেই ভ্যারিয়েবল গুলোর ক্লাসিফিকেশন করা আছে, অর্থাৎ নিউমেরিক ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবল, ডিসক্রিট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল এক্সেট্রা। ভ্যারিয়েবলের অনেক রকম আছে, ঠিক আছে? Yes, ma'am. তো আমরা এই ম্যাথমেটিক্যাল মডেলে আপাতত দুটো ভ্যারিয়েবলকে ফেস করছি। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক ভ্যারিয়েবল আর একটা হলো ডিপেন্ডেন্ট ইকোনমিক ভ্যারিয়েবল। আর কি পাচ্ছি? আর পাচ্ছি হলো একটা ইন্টারসেপ্ট, আর পাচ্ছি আমরা একটা ইন্টারসেপ্ট হুইচ ইজ কনস্ট্যান্ট, রাইট? ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. হুইচ ইজ কনস্ট্যান্ট কেননা এটা আমরা ধরে নিচ্ছি, হয় ধরে নিচ্ছি 15 অথবা ধরে নিচ্ছি 20 অথবা ধরে নিচ্ছি 100 অথবা ধরে নিচ্ছি 200। তাহলে আমরা এই ম্যাথমেটিক্যাল মডেলের আরেকটা পার্ট পাচ্ছি হলো কনস্ট্যান্ট। আর দিস অলসো কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ বি, দিস অলসো কনস্ট্যান্ট। কেন? এগুলোর ভ্যালু আমরা ধরে নিচ্ছি, ইট কান্ট বি চেঞ্জড। আমরা এই মডেলের জন্য এটা ফিক্স হিসেবে ধরে নিচ্ছি, রাইট? ওই যে আমরা ধরেছিলাম 20 - 5p, ঠিক এই মডেলটির জন্য 20ও ফিক্স, 5ও ফিক্স। সো দিস ইজ কনস্ট্যান্ট টার্ম, নট ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবল কোনটা? ইট ক্যান বি চেঞ্জড অলওয়েজ, অর্থাৎ প্রাইসও ভ্যারিয়েবল, কোয়ান্টিটি ডিমান্ডও ভ্যারিয়েবল। গট ইট? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে ফাইন। তাহলে এই কনস্ট্যান্ট কে আমরা প্যারামেট্রিক কনস্ট্যান্টও বলতে পারি, আমরা একে বলতে পারি প্যারামিটার। আরো সফিস্টিকেটেড ওয়ার্ড আমরা ইউজ করতে পারি যাকে আমরা বলবো প্যারামিটার, প্যারামিটার। আর এই কনস্ট্যান্ট কে আমরা বলতে পারি প্যারামেট্রিক কনস্ট্যান্ট, প্যারামেট্রিক কনস্ট্যান্ট। এগুলো হলো বেসিক কনসেপ্ট, তোমাদের অত ওরিড হওয়ার কিছু নাই যে হাই হাই আমরা ক্লাসরুমে পড়তে পাচ্ছি না,
আমাদের না জানি কত ক্ষতি হয়ে গেল, আসলে কিন্তু তা না। হ্যাঁ, তোমাদের আসলে বেসিকটা বিল্ড আপ করতে হবে। যদি বেসিকটা একবার বিল্ড আপ করতে পারো তাহলে সব কোর্সে অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ম্যাম প্যারামিটারটা ভালো করে বুঝলাম না। প্যারামিটার আরো পরে বুঝবো আমরা, আপাতত নামটার সাথে পরিচিত হও, ঠিক আছে? আচ্ছা আপাতত নামটার সাথে পরিচিত হও। যেটা কনস্ট্যান্ট হিসেবে এতকাল আমরা দেখে আসছি সেটাকে আমরা ইকোনমিক্সে প্যারামেট্রিক কনস্ট্যান্ট হিসেবে দেখব। হ্যাঁ, কোথায় প্যারামেট্রিক কনস্ট্যান্ট ইউজ হয় সেটা আমরা পরে দেখব। মডেল আইডেন্টিফাই করার জন্য আমাদের প্যারামেট্রিক কনস্ট্যান্ট ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা কি পেলাম? একটা ম্যাথমেটিক্যাল মডেল সম্পর্কে আমরা ধারণা পেলাম। এই ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে আমরা কি পেলাম? কিছু পার্টস পেলাম, অর্থাৎ এলিমেন্টস পেলাম। আর সেই এলিমেন্টস গুলো কি? এলিমেন্টস গুলো হলো ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, প্যারামিটার, এটসেট্রা, রাইট? আর কি হতে পারে? আর কি পেলাম এই মডেলের ভিতরে? যে ইকুয়েশন সাইন পেয়েছি না একটা, ইয়েস ম্যাম। আর এটাকে আমরা কি বলতে পারি? ইকুয়ালিটি। আমরা বলতে পারি ইকুয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, ইকুয়ালিটি। এই ইকুয়ালিটি যেটা, সেটাও হলো ম্যাথমেটিক্যাল মডেলের একটা অংশ। আর এই যে মডেলটা, এটা ইটসেলফ একটা ইকুয়েশন, রাইট? ইয়েস ম্যাম। ওকে, তাহলে ইকুয়েশনও একটা ম্যাথমেটিক্যাল মডেলের অংশ। হ্যাঁ, তাহলে ম্যাথমেটিক্যাল মডেলের ভিতর আমরা কত কিছু পেলাম দেখো। আমরা কি পেলাম? ইকুয়েশন পেলাম, ভ্যারিয়েবল পেলাম, কনস্ট্যান্ট পেলাম, প্যারামিটার পেলাম, ইকুয়ালিটি পেলাম, ঠিক আছে? আবার ভ্যারিয়েবলের মধ্যে আমরা প্রকারভেদ পেলাম। কি কি প্রকারভেদ পেলাম? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পেলাম, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পেলাম। আমরা যখন মডেলগুলোকে আরো বাড়াবো তখন আমরা দেখব এন্ডোজেনাস ভ্যারিয়েবল এবং এক্সোজেনাস ভ্যারিয়েবল এর মধ্যে আছে। সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমির হোসেন স্যার আরেকটু এগিয়ে যাক, এর মধ্যে শফিক স্যারও ক্লাস নিক তোমাদের ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে বেসিকটা বিল্ড আপ হলে আমাদের ম্যাথমেটিক্সটা অনেক ইজিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে জি ম্যাম। এখন এইটুকু নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ম্যাম এখানে স্লোপটাকে কনস্ট্যান্ট বলা হচ্ছে, এটা কি আমরা মানে একটা প্রশ্নের সমাধানের পরে স্লোপের একটা পয়েন্ট, একটা মান পাচ্ছি, সেটা কি কনস্ট্যান্ট বলা হচ্ছে এরকম? আমরা যেটাকে ধরে নিচ্ছি, যে ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি, যেটাকে আমরা চেঞ্জ করব না, সেটাকে কনস্ট্যান্ট বলছি। আর কখন প্যারামেট্রিক কনস্ট্যান্ট হবে? যখন এন্ডোজেনাস ভ্যারিয়েবল এবং এক্সোজেনাস ভ্যারিয়েবলের ইন্টারেকশনের মাধ্যমে আমরা ম্যাথমেটিক্যাল মডেলটাকে সলভ করব, তখন সেটা প্যারামেট্রিক কনস্ট্যান্ট হয়ে যাবে। আমরা এই একটা ইকুয়েশন দিয়ে আসলে সলভ করতে পারবো না। এটা সলভ করতে হলে আমাদের আবার কোয়ান্টিটি সাপ্লাইয়ের একটা ইকুয়েশন পেতে হবে, তারপরে মার্কেট ইকুইলিব্রিয়াম ড্র করতে হবে, ঠিক আছে? তোমাদের কাছে কি চিয়াং এর বইটা আছে? এই বইটা জি ম্যাম। ইমান পিডিএফ জি ম্যাম, আমরা আছে। জি ম্যাম ওকে বই আছে। ওকে, অসুবিধা নাই। যদি চিয়াং এর বই থাকে তাহলে তোমরা, আমি চ্যাপ্টারটা বলে দিচ্ছি তোমাদেরকে। ম্যাম আপনার এটার এডিশন কত? আমার এটা তো আমার আমলের বই, এটা 3rd এডিশন। এটা আমার বই, আমি কিনেছিলাম যখন তোমার ফার্স্ট ইয়ারে পড়ি তখন কিনেছিলাম সেই বইটা। ম্যাডাম আমরা কত এডিশন করব? তোমরা সব সময় চেষ্টা করবে লেটেস্ট এডিশন কেনার জন্য, কারণ এই যে আমার মতো যখন তোমরা আবার পড়াবা তখন তো আবার সমস্যা হয়ে যাবে, সে পুরনো হয়ে যাবে ওটা। ম্যাম আমি 4th এডিশন পাইছি, এরপরে নাকি আর নাই। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, তারা বলতেছে এরপরে আর নাকি আসে নাই বাজারে। বাজারে মনে হয় 6th এডিশন চলে আসছে আমার জানা মতে। বাট ম্যাম আমি জিজ্ঞেস করছিলাম, ওরা 4th এডিশন দিল আমাকে। আচ্ছা শোনো, অ্যাটেনশন বাচ্চারা, দেখো তোমরা চ্যাপ্টার 1 এ যাবে। চ্যাপ্টার 1 এ 1.1 ম্যাথমেটিক্যাল ভার্সেস নন ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, চ্যাপ্টার 1 এ 1.1, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তারপরে শুধু রিডিং করবে, কিচ্ছু মুখস্থ করবে না, জাস্ট রিডিং করবে। তারপরে 1.2টা রিডিং করবে, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স ভার্সেস ইকোনোমেট্রিক্স, সাথে
শুধু ধারণা নেওয়ার জন্য ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আমি তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স যেটা আমরা পড়ছি আর ভার্সেস ইকোনোমেট্রিক্স হলো যে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে দেখো আমরা কি ধরে নিচ্ছি ডিমান্ডে, আদার থিংস রিমেইনিং দ্য সেম, if price increases then quantity demand decreases, or if price decreases then quantity demand increases. কিন্তু আমরা কিন্তু সত্যিকার ভাবে দেখাতে পাচ্ছি না যে আসলে সত্যিকার অর্থে কতটুকু দাম কমলে কতটুকু কোয়ান্টিটি ডিমান্ড বাড়ছে। আমরা শুধু থিওরিটিক্যালি বলতে পাচ্ছি যে দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ড। সৌমিক ক্লিপ করেছে, ওকে, অসুবিধা নেই। there is a negative relationship between price and quantity demand. কিন্তু বাজারে গিয়ে কি আমরা সত্যি সত্যি মেজার করতে পারি যে ঠিক কতটুকু দাম কমলে কতটুকু কোয়ান্টিটি ডিমান্ড বাড়ে? না ম্যাম। এটা পারি না। সো ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এর এখানে বড় একটা দুর্বলতা আছে যেটা সলভ করবে ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্স তোমরা থার্ড ইয়ারে পড়বে। ইকোনোমেট্রিক্স ইজ দ্য অ্যামালগামেশন অফ, আমি দুবার বলবো, ইকোনোমেট্রিক্স ইজ দ্য অ্যামালগামেশন অফ economics, mathematics and statistics. Econometrics is the amalgamation of economics, mathematics and statistics. অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা ম্যাথ, স্ট্যাট এবং ইকোনমিক্স এর যে এগুলো নলেজ গুলো পাবে সেগুলো সব সমন্বয় করে থার্ড ইয়ারে গিয়ে আমাদের ইকোনোমেট্রিক্স পড়তে হবে। হ্যাঁ, সো 1.2 তে তোমরা এই ডিফারেন্সটা একটু রিডিং করে নিবা, জাস্ট ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আর ইকোনোমেট্রিক্স এর সাথে তফাৎ কি। তারপরে চলে যাও চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 তে যাবা ইনগ্রেডিয়েন্টস অফ এ ম্যাথমেটিক্যাল মডেল। এই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে খুব সুন্দর করে আমার ছাত্রকালের বই দেখবা দুনিয়ার দাগাদাগিতে ভর্তি, দেখো করতে পারবা না, দেখতে পাচ্ছো লাল কালিতে অসংখ্য দাগ। জি ম্যাম। লাল কালিতে অসংখ্য দাগ। তো এই হ্যাঁ, এই দাগগুলো আমি দিয়েছি আসলে আলাদা করার জন্য। এখান থেকে তোমরা সুন্দর করে লিখে ফেলবে। প্রথমে ডেফিনেশন লিখবে যে হোয়াট ইজ ম্যাথমেটিক্যাল মডেল। ওই যে ডেফিনেশনটা আমরা বললাম যে when I consider any mathematical model which contains equation, graph, constant, parameter, variables, it called the mathematical model. অর্থাৎ যা যা আমরা দেখলাম সেটাই হলো mathematical model। আর what are the ingredients of this? The ingredients of mathematical model is variable, constant, parameter, equations and identities. Equation and identities নেক্সট ক্লাসে আমরা ডিটেইল পড়ব। আজকে আমি তোমাকে পড়া দিয়ে দিলাম তোমাদের, তোমরা এটা রিডিং করো। রিডিং করার পরে নেক্সট ক্লাসে এটা আমরা একেবারে মোটামুটি ভালো করে পড়ে ফেলবো যাতে আর ভবিষ্যতে পড়তে না হয়। ম্যাম ইকুয়েশনস এন্ড আইডেন্টিটিস এটাও কি সম্পূর্ণ রিডিং করে যাব? মানে যে হ্যাঁ, সব রিডিং, কিচ্ছু মুখস্থ করার কিছু নাই। এটুকুই পড়া তোমাদের আজকে। ওকে ম্যাম। ওকে, এখন তোমরা একটু টিউটোরিয়াল নিয়ে নাও। এক্সারসাইজ হলো তোমরা QD ইকুয়াল টু 20 মাইনাস 5P করেছো না? জি ম্যাম। এখানে আরেকটা লিখো QD ইকুয়াল টু 200 মাইনাস 80P 80P। জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটা লিখো QD ইকুয়াল টু 150 মাইনাস 30P 150 মাইনাস 30 জি ম্যাম। আরেকটা লিখো QD ইকুয়াল টু 15 মাইনাস P 15 মাইনাস P only P। ওকে ওকে ম্যাম। আচ্ছা, এই যে তিনটা ইকুয়েশন তোমাদেরকে দিলাম, তোমাদের কাজ হবে প্রথমে ইকুয়েশনটা লিখবে সুন্দর করে, তারপরে লিখবে ডিমান্ড শিডিউল। হ্যাঁ,
শিডিউলটা তৈরি করবে, যে আমি যেভাবে তৈরি করে দেখালাম, পি আর কিউ ডি সুন্দর দাগ কেটে কেটে ছোটবেলায় 7, 8, 9 এ এক্স আর ওয়াই এর ভ্যালু বের করেছো যেভাবে, জি ম্যাম। মনে আছে? জি ম্যাম। ওকে, মানগুলো কি আমরা নিজেরাই ধরবো পি এর মান? হ্যাঁ, ভ্যালু তোমরা নিজেরা ধরে নিবে এবং চেষ্টা করবে মানে সুন্দর, যাতে গ্রাফটা সুন্দর আসে ওইরকম ভ্যালু ধরতে। ম্যাম কতগুলো মান বের করতে হবে? 3টা, ম্যাক্সিমাম 4টা, ম্যাক্সিমাম 4টা, ঠিক আছে? ম্যাম 3টা নিলেই তো বোধহয় গ্রাফ রেডি হয়ে যায় না? হ্যাঁ, 3টা নিলেই গ্রাফ রেডি হয়ে যায়। ম্যাম এখানে কিউডির মান তো এখানে মাইনাস হতে পারবে না, তাই না? না, কিউডি কিভাবে মাইনাস হবে? কিউডি কখনোই মাইনাস হবে না, পিও মাইনাস হবে না। ম্যাম পি এর ভ্যালু কি সব সময় পূর্ণ সংখ্যা হবে? হ্যাঁ, পি এর ভ্যালু সবসময় পূর্ণ সংখ্যায় ধরে নিতে হবে, অর্থাৎ পজিটিভ ইন্টিজার। ম্যাম তাহলে ফার্স্ট ইকুয়েশনের মধ্যে তো আবার ওই যে 80 এর সাথে যদি পি এর মান 3 ধরি তাহলে 200 থেকে বেশি হয়ে যায়, মানটা মাইনাস আসে। মানে জাস্ট দুইটা পয়েন্ট আসে ম্যাম ফার্স্ট ইকুয়েশনে। তাহলে দুটো পয়েন্টই ধরো, সমস্যা নেই, তোমাদের জাস্ট মানে প্র্যাকটিস করার জন্য। ম্যাম মান কি 0 ধরা যাবে পি এর মান? 0 ধরলে তোমার গ্রাফটা সুন্দর হবে না। পয়েন্ট করে ধরলে ম্যাম? হ্যাঁ, পয়েন্ট করে ধরতে পারো, পয়েন্ট করে ধরতে পারো। 0 ধরো না, 0 ধরলে তোমার গ্রাফ পাবা না। প্রাইস কখনো, প্রাইস নেভার বি নেগেটিভ। তোমাকে মাগনা কেউ কিছু দিবে? পি এর মান কি সবসময় এক ডিফারেন্স করে রাখবো নাকি আরো বেশি ডিফারেন্স রাখা যাবে? আরো বেশি ডিফারেন্স থাকলে তোমার ফিগারটা আঁকতে একটু ঝামেলা হবে, কিন্তু করলেও কোনো সমস্যা নেই। আর ম্যাম সবসময় কি 1 থেকে শুরু করব পি এর মান নাকি আমি 5 থেকেও শুরু করতে পারি? আমি 5 থেকেও শুরু করতে পারো, কিন্তু কাজের সুবিধার জন্য আমরা 1, 2, 3 ধরি বেশিরভাগ। হ্যাঁ, তুমি যদি 10, 20, 25 ধরো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে কি করবে তোমরা? 3টা ইকুয়েশনের জন্য 3টা গ্রাফ প্লট করবে ফ্রি হ্যান্ডেই করবে। আর যদি মনে করো যে বাসায় পেন্সিল, তারপরে কি বলে স্কেল, এগুলো অ্যাভেলেবল, তাহলে স্কেল আর পেন্সিল ইউজ করে করো, সুবিধা হবে। সাথে স্লোপ গুলো বের করে ফেলো তো প্রত্যেকটা কার্ভে। ওকে ম্যাম। স্লোপ বের করবে। হ্যাঁ, তাহলে কি পেলাম আমরা ডিমান্ড ইকুয়েশন থেকে ডিমান্ড কার্ভটা ড্র করতে পারলাম আর স্লোপটা বের করা শিখলাম, ঠিক আছে? আর সুবিধা হতো স্যার যদি তোমাদের ইলাস্টিসিটি পড়াতেন, আমি আজকে ইলাস্টিসিটিটাও তোমাদের দেখিয়ে দিতাম, কিন্তু স্যার যেহেতু থিওরিটা পড়ার নাই, আমি ইলাস্টিসিটিটা এখন দেখাবো না, নেক্সট ক্লাসে দেখাবো। আমাকে মনে করে দিও। ওকে ম্যাম। ওকে। আর স্যার যে চ্যাপ্টার 3 তে চলে গেলেন, স্যার কি পিপিএফ পড়িয়েছেন তোমাদের? প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। জি ম্যাম মোটামুটি পিপিএফ আঁকতে পারো? ম্যাম জাস্ট ধারণা পাইছি বেশি। আকারও শেখায় নাই, জাস্ট গ্রাফটা আমাদের ডিসক্রাইব করে দিয়েছে। আমাদেরকে একটু বোঝাই দিবে শিফট করা কিভাবে। আমার তো ধারণা যে এই করোনার শুরুর দিকে যেভাবে তাড়াহুড়া করে আমরা সবাই নিজেকে গুটিয়ে ফেললাম, এই ক্ষেত্রে মনে হয় তোমরা ক্লাস লেকচারও নিতে পারোনি বাসায়। না ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। QD equals A minus BP, এই ইকুয়েশনটা কি আমি প্যারামিটার বলবো? আমরা প্যারামিটার বলবো শুধু A আর B কে। জি আচ্ছা। A আর B তে হবে শুধু প্যারামিটার। তোমার ধারণা আরো বেশি ক্লিয়ার হবে। আমি যে আজকে তোমাদের পড়াটুকু দিলাম, এই পড়াটুকু খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ, যখন তোমার মাথাটা খুব ঠান্ডা থাকবে তখন পড়বে প্রত্যেকেই। এবং আমি তোমাদের সামনাসামনি দেখা হলে বলতাম, এখনো বলবো, দয়া করে তোমরা মোবাইলে ফেসবুক চালিও না, শুধুমাত্র ক্লাসের টাইমটা সম্পর্কে জানো। আর কোনো ফেসবুকে
এক্সারসাইজ করার দরকার নাই, মোবাইলে ফেসবুক চালিও না, অর্থাৎ এই যে মানে নিজেদের মধ্যে মিটিং যেটা, হ্যাঁ তুই কেমন আছিস, ভালো আছিস, কি করতেছিস, হ্যাঁ কি খাইলি, কোথায় গেলি, এইসব ব্যাপারে আলাপ না করে, এখন যেহেতু মোটামুটি সব কোর্সের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ইকোনমিক্স কিন্তু তোমার হিস্ট্রি, ফিলোসফি বা গভর্নমেন্ট পলিটিক্স বা বাংলার মতো কোনো সাবজেক্ট না। এটা তোমাকে পড়তে হলে অনেক মনোযোগ দিয়ে মাথায় নিতে হবে বিষয়টা। আমি কি বুঝাতে পারলাম? জি ম্যাম। ওকে, অনেক মনোযোগ দিয়ে মাথায় নিবে, আর প্রতিটা লাইন একদম হিসেব করে করে পড়বে যে লজিক গুলো কি। আসলে তোমরা যদি লজিক গুলো ঠিক মতো পড়তে পারো তাহলে আই থিংক আর কোনো প্রবলেম থাকবে না। আর মনে রাখবে যে ফার্স্ট ইয়ারের বেসিকটাই হলো অনেক শক্ত বেসিক, যে বেসিকটা তোমাকে সারা জীবন সাপোর্ট দিবে। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে ভালো থাকো, তোমাদের ডেটা আর খরচ না করি অন্য সময় গল্প করা যাবে। আজকে পড়াশোনা এইটুকুই, আপাতত ওইটুকু পড়াশোনা করে আসো, নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের কাছে ফিডব্যাক চাইবো। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। জি ম্যাম, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। Thank you. ভালো থাকো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। Stay safe.